সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় ঊনবিংশ শতকের ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন ও তার উত্তর নিয়ে। এই অধ্যায় থেকে শর্ট প্রশ্ন ও উত্তরের ভিডিও ইতিপূর্বে আপলোড করেছি। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি সেই ভিডিওটি দেখে নেবে। এখন তোমরা এই অধ্যায়ের 2 নম্বরের প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে, জাতীয়তাবাদ বলতে কি বোঝো? যে আদর্শের দ্বারা কোনো দেশের মানুষ বা জাতি স্বদেশের প্রতি গভীর ভালোবাসা অনুভব করে স্বদেশের গৌরবকে কেন্দ্র করে তাদের মন আবেগে আপ্লুত হয়, এমনকি তারা স্বদেশের মঙ্গলের জন্য নিজের প্রাণ উৎসর্গ করতেও প্রস্তুত থাকে, তাকে জাতীয়তাবাদ বলে। হেজ এর মতে জনসমাজ ও দেশপ্রেমের আধুনিক আবেগমণ্ডিত সমন্বয় সাধনই হলো জাতীয়তাবাদ। 2. জাতিরাষ্ট্র বলতে কি বোঝো? যখন কোনো নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী ভাষা, ধর্ম ও অন্যান্য সাধারণ কিছু ঐক্যের বিষয়ে গড়ে ওঠা জনগোষ্ঠীকে নিয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গড়ে ওঠে, তখন তাকে জাতিরাষ্ট্র বলে। জাতি ও রাষ্ট্র দুটি পৃথক ধারণা। পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপে জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটেছিল। পরের প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি কাকে বলে? অথবা কার্লসবার্গ ডিক্রি কি? অথবা কার্লসবার্গ ডিক্রিতে কি বলা হয়েছিল? অথবা মেটারনিখ কেন কার্লসবার্গ ডিক্রি জারি করেন? 1819 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার চ্যান্সেলর প্রিন্স মেটারনিখ জার্মানির উদারপন্থী ছাত্র ও শিক্ষকদের আন্দোলন দমনের উদ্দেশ্যে কার্লসবার্গ ডিক্রি জারি করেন। কার্লসবার্গ ডিক্রিতে জার্মানির বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলি নিষিদ্ধকরণ, বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ প্রভৃতি পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়। তাছাড়া এই ডিক্রির মাধ্যমে মেটারনিখ ইউরোপে তথা নিজ রাষ্ট্রে পুরাতন তন্ত্র বজায় রাখতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, ট্রপোর বৈঠকে গৃহীত ঘোষণাপত্রে কি বলা হয়েছে? অথবা টিকা লেখো ট্রপোর ঘোষণা। 1820 খ্রিস্টাব্দে ট্রপোর বৈঠকে গৃহীত ঘোষণাপত্রে বলা হয় যে জনগণের কোনো অধিকার নেই সরকার পরিবর্তনের, এবং জনগণ কোনো দেশে আন্দোলন করলে শক্তি সমবায় সেখানে বল প্রয়োগের দ্বারা আন্দোলন দমন করবে। পরের প্রশ্ন, ইয়ং ইটালি দলের মূল লক্ষ্য কী ছিল? 1832 খ্রিস্টাব্দে ইটালির জোসেফ মাৎসিনি ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেন। ইয়ং ইটালি দলের মূল লক্ষ্য ছিল ইতালিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতা লাভ করা। এই লক্ষ্যে ইতালির যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার কাজ শুরু হয়। এভাবে যুবশক্তির সাহায্যে ইয়ং ইতালি দল ইতালি থেকে অস্ট্রিয়াকে বিতাড়িত করার উদ্যোগ নেয়। এছাড়া এই দলের লক্ষ্য ছিল শিক্ষার প্রসার, আত্মত্যাগ এবং জনসাধারণের মনে জাতীয়তাবাদের জাগরণ ঘটানো। পরের প্রশ্ন, রিসজিমেন্টো কি? রিসজিমেন্টো কথার অর্থ হচ্ছে পুনরুত্থান বা পুনর্জাগরণ। ইতালি ঐক্যবদ্ধ হওয়ার আগে ইতালীয়দের মনে জাতীয় চেতনার সঞ্চার ঘটে। তারা ইতালিতে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন, যা রিসজিমেন্টো নামে পরিচিত। পরের প্রশ্ন, জোল ভেরাইন কি? জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য ও বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন এর উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়, যা জোল ভেরাইন নামে পরিচিত। অ্যাডাম স্মিথের অবাধ বাণিজ্য নীতি এই শুল্ক সংঘ স্থাপনের ক্ষেত্রে ছিল মূল অনুপ্রেরণা। এর উদ্দেশ্য ছিল জার্মানির অন্তঃশুল্ক প্রাচীর তুলে দেওয়া, অবাধ বাণিজ্য গড়ে তোলা, বাণিজ্যিক সুযোগ সুবিধা আদায় করা। পরের প্রশ্ন, বলকান বা পূর্বাঞ্চল বা নিকট প্রাচ্য সমস্যা কি? পঞ্চদশ থেকে সপ্তদশ শতকের মধ্যে বলকান অঞ্চল অটোমান তুর্কি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। অষ্টাদশ শতকে তুর্কি সাম্রাজ্য দ্রুত পতনের দিকে এগিয়ে গেলে বলকান অঞ্চলে রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়। এই অবস্থায় বিভিন্ন বহিরাগত শক্তি বলকান অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠায় এগিয়ে এলে এই অঞ্চলে অস্থিরতার সৃষ্টি হয়, যা বলকান বা পূর্বাঞ্চল বা নিকট প্রাচ্য সমস্যা নামে পরিচিত। পরের প্রশ্ন, ভিয়েনা নোট কি? তুরস্কের মলডেভিয়া ও ওয়ালাকিয়া প্রদেশ রাশিয়া দখল করে নিলে ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া ও প্রাশিয়া ভিয়েনা শহরে মিলিত হয়ে তুরস্ক ও রাশিয়ার কাছে একটি প্রস্তাব পাঠায়। এটি ভিয়েনা নোট নামে পরিচিত। এই নোটে মলডেভিয়া ও ওয়ালাকিয়া থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়। রাশিয়া এই দাবি প্রত্যাখ্যান করলে ইংল্যান্ড ও ফ্রান্স রাশিয়ার বিরুদ্ধে তুরস্কের পক্ষে যুদ্ধে যোগ দেয়।
পরের প্রশ্ন, ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হতো এবং কেন? অথবা তুরস্ককে কেন ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়? ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো তুরস্ককে। অষ্টাদশ শতক থেকে তুর্কি সাম্রাজ্য ক্রমশ পিছিয়ে পড়তে থাকে। সুলতানগণ রাষ্ট্রের যুগোপযোগী আধুনিক সংস্কার প্রবর্তনে ব্যর্থ হন। অযোগ্য ও স্বৈরাচারী তুর্কি সুলতানগণ গণতন্ত্র ও প্রজাকল্যাণের আদর্শ প্রতিষ্ঠায় আগ্রহী ছিল না। সামরিক ও অর্থনৈতিক দিক থেকে দুর্বল তুরস্ক অভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও বিদেশি আক্রমণ প্রতিরোধ করতেও ব্যর্থ ছিল। এজন্য তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়। পরের প্রশ্ন, বলকান অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝানো হয়? বলকান অঞ্চল বলতে ইউরোপের পূর্ব দিকে অবস্থিত ইজিয়ান সাগর ও দানিউব নদীর মধ্যবর্তী পার্বত্য অঞ্চলে অবস্থিত গ্রিস, রোমেনিয়া, আলবেনিয়া, সার্বিয়া, মলডোভিয়া প্রভৃতি স্থানকে বোঝায়। উষ্ণ জল নীতি কী? রাশিয়া একদা বাল্টিক সাগরের পথ ধরে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করত, কিন্তু সমস্যা ছিল যে বাল্টিক সাগর সারা বছর বরফমুক্ত ছিল না। তাই রাশিয়া বরফমুক্ত কৃষ্ণ সাগর দারদানেলস প্রণালী অতিক্রম করে ভূমধ্য সাগরে পৌঁছানোর উদ্যোগ নেয়। রাশিয়ার এই পরিকল্পনা উষ্ণ জল নীতি বা বরফমুক্ত সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তার নীতি নামে পরিচিত। 13 নম্বর দাগে রয়েছে, কাকে কেন মুক্তিদাতা জার বলা হয়? রাশিয়ার জার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয়। রুশ জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দে মুক্তির ঘোষণাপত্র নামে এক আইনের দ্বারা রাশিয়ার সকল ভূমিদাসদের দাসত্ব থেকে মুক্তি দেয়। এজন্য তাকে মুক্তিদাতা জার বলা হয়। 14 নম্বর দাগে রয়েছে, মুক্তির ঘোষণাপত্র কি অথবা রাশিয়ার ভূমিদাসদের মুক্তির ঘোষণাপত্রে কি বলা হয়? রাশিয়ার ভূমিদাসদের মুক্তিদানের উদ্দেশ্যে জার দ্বিতীয় আলেকজান্ডার 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি একটি ঘোষণাপত্র জারি করেন। এটি মুক্তির ঘোষণাপত্র নামে পরিচিত। এই ঘোষণাপত্রে বলা হয়, রাশিয়ার সকল ভূমি দাস মুক্ত হয়ে স্বাধীন নাগরিকের মর্যাদা পাবে। মুক্ত ভূমিদাসরা তাদের আগেকার প্রভুর জমির অর্ধাংশ লাভ করবে। গ্যারিবল্ডি ইতিহাসে স্মরণীয় কেন? ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ গ্যারিবল্ডির নাম বিশেষ উল্লেখযোগ্য। তিনি ছিলেন একাধারে মাৎসিনির শিষ্য ও জাতীয়তাবাদী বীর, দেশপ্রেমিক এবং গেরিলা যুদ্ধের নায়ক। তিনি দক্ষিণ ইতালিকে ঐক্যবদ্ধ করার জন্য সিসিলি ও নেপলস এর অধিবাসীকে নিয়ে লাল কুর্তা বাহিনী গঠন করেন। তারই নেতৃত্বে দক্ষিণ ইতালিতে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র বলতে কী বোঝো? 1848 খ্রিস্টাব্দে রাজা লুই ফিলিপ সিংহাসন ত্যাগ করে ইংল্যান্ডে পালিয়ে গেলে জুলাই রায়তন্ত্রের পতন ঘটে এবং ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যার নাম দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র। দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্রের পতন হয় 1852 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জুলাই রায়তন্ত্র কাকে বলে? 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সের বিদ্রোহী জনসাধারণ বুর্বো রাজবংশের উচ্ছেদ ঘটিয়ে অরলিয়েন্স বংশীয় লুই ফিলিপকে ফ্রান্সের রাজা বলে ঘোষণার দ্বারা সিংহাসনে অধিষ্ঠিত করে। এই রায়তন্ত্র জুলাই বিপ্লবের ফলে প্রতিষ্ঠিত হওয়ায় ইতিহাসে জুলাই রায়তন্ত্র নামে পরিচিত। বিসমার্কের রক্ত ও লৌহনীতি বলতে কী বোঝো? প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির বিভিন্ন রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যে কঠোর যুদ্ধ বা সামরিক অভিযানের নীতি গ্রহণ করেন তা রক্ত ও লৌহনীতি নামে পরিচিত। তিনি প্রাশিয়ার আইন পরিষদে ঘোষণা করেন, বক্তৃতা বা সংখ্যাগরিষ্ঠের ভোটের দ্বারা নয়, রক্ত ও লৌহনীতির দ্বারাই জটিল সমস্যাগুলির সমাধান সম্ভব। রক্ত ও লৌহনীতির সুফল রূপায়ণের জন্য বিসমার্ক প্রাশিয়ার শক্তি বৃদ্ধির উপর জোর দেন। বিগ ফোর বলতে কাদের বোঝায় অথবা চার প্রধান বলতে কী বোঝো? ভিয়েনা সম্মেলনে অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ইংল্যান্ড এই বৃহৎ শক্তিধর দেশগুলি প্রধান ভূমিকা নেয়। এই চার রাষ্ট্রশক্তি বিগ ফোর নামে পরিচিত পায়। এই চার শক্তি এক ক্ষমতাচক্র গঠন করে ও ইউরোপের পুনর্গঠনের নামে নিজ নিজ স্বার্থ পূরণের গোপন চেষ্টা চালায়। পরের প্রশ্ন, এমস টেলিগ্রাম কি? প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম এমস নামক স্থানে বিশ্রামের জন্য অবস্থান করেছিলেন। ফরাসি দূত কাউন্ট বেনেদিত্তি সেখানে গিয়ে প্রাশিয়ার রাজার সাথে দেখা করেন এবং এই মর্মে প্রতিশ্রুতি আদায় করতে চান যে ভবিষ্যতে হোয়েনজোরলেন বংশের কেউ কখনো স্পেনের সিংহাসনে পদপ্রার্থী হবেন না।
কিন্তু প্রাশিয়ার রাজা ভদ্রভাবে এই প্রতিশ্রুতি দানে তার অক্ষমতার কথা জানালে তিনি টেলিগ্রাম করে বিসমার্ককে তা জানান, যা এমস টেলিগ্রাম নামে পরিচিত। 1848 খ্রিস্টাব্দকে ইউরোপের বিপ্লবের বছর বলা হয় কেন? 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রসঙ্গে ঐতিহাসিক লজ বলেছেন যে ফ্রান্সের বিপ্লবী চুল্লি থেকে উড়ন্ত আগুনের ফুলকি ইউরোপের কাঠের গুদামে পড়ে অগ্নিকাণ্ড সৃষ্টি করে। এই বিপ্লব শুরু হলে এই বিপ্লবের প্রভাবে জার্মানি, অস্ট্রিয়া, ইতালি, হাঙ্গেরি সহ ইউরোপের বিভিন্ন দেশে বিপ্লব ছড়িয়ে পড়ে। এজন্য 1848 খ্রিস্টাব্দকে বিপ্লবের বছর বলা হয়। পরের প্রশ্ন, হেটাইরিয়া ফিলিকে কি অথবা হেটাইরিয়া ফিলিকে সমিতি কি উদ্দেশ্যে গঠিত হয়? গ্রিসের একটি গুপ্ত সমিতি ছিল হেটাইরিয়া ফিলিকে বা স্বাধীনতার অনুরাগী। স্কুফাস নামে জৈন গ্রিক বণিক 1814 খ্রিস্টাব্দে এর প্রতিষ্ঠা করেন। ইউরোপ থেকে তুরস্ককে বিতাড়িত করে গ্রিসের স্বাধীনতা অর্জন এবং প্রাচীন বাইজান্টাইন সাম্রাজ্যের পুনঃপ্রতিষ্ঠা করা ছিল এই সমিতির উদ্দেশ্য।